সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমাদের ওই যে পি টেস্টের কোশ্চেনটা আজকে স্ক্রিন শেয়ার করবো, তো স্ক্রিনে দেখা যাচ্ছে না। আমি তোমরা দেখতে পাচ্ছো কোশ্চেনটা? জি ম্যাম। আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, তোমাদের পি টেস্টের কোশ্চেনটা আগে সলভ করে দিই, তারপরে ক্লাস স্টার্ট করবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, যারা জয়েন করেছো ম্যামের কথা শোনা যাচ্ছে? জি ম্যাম। তাহলে তোমরা কিন্তু অ্যান্সার দিবা, ম্যাম অ্যান্সার দিবে না। তোমাদের 1 নম্বর কোশ্চেন ছিল, শ্রবণ ও ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে কোন স্নায়ু? কোন স্নায়ু বলতে পারো? ম্যাম অডিটোরিয়াম। অডিটরি। হ্যাঁ, আমরা দেখে নেই। ভেরি গুড সামি। শ্রবণ ও ভারসাম্য রক্ষার ভূমিকা রাখে আমাদের অডিটরি যে স্নায়ু আছে সেই স্নায়ু। কোনটি মধ্যকর্ণের অস্থি? আমরা কর্ণ পড়েছিলাম, কর্ণের 3টা অংশ পড়েছিলাম। কি কি? আমাদের বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর একটা অন্তঃকর্ণ, তাই না? আমরা কর্ণের কয়টা অংশ দেখেছিলাম? 3টা। বহিঃকর্ণ, মধ্যকর্ণ আর অন্তঃকর্ণ। আর এই যে আমাদের যে মধ্যকর্ণ আছে,
এই মধ্যকর্ণের অস্থি কোনগুলো? এখানে দেখো অস্থিগুলোর নাম দেওয়া হয়েছে কি, ইলিয়াম, ম্যালিয়াস, ইস্টিয়াম, পিউবিস। আমরা কি জানি মধ্যকর্ণের অস্থি কোনটি? হ্যাঁ, ম্যাম আমি ম্যালিয়াস হবে না। ম্যালিয়াস না ইস্টিয়াম? হ্যাঁ, ম্যালিয়াস। তাহলে মধ্যকর্ণের অস্থি কোনটা? ম্যালিয়াস। মধ্যকর্ণে আমরা জানি যে তিনটা অস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস আর একটা হলো স্টেপিস। মধ্যকর্ণে আমাদের কয়টা অস্থি আছে? তিনটা অস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস আর একটা স্টেপিস। তাহলে মধ্যকর্ণের আমরা তিনটা অস্থি জেনে গেলাম এবং এর মধ্যে আমাদের একটা অস্থির নাম এখানে আমি দিয়েছি ম্যালিয়াস। ম্যামের কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি ম্যাম। কারণ আজকে আমার শরীরটা ভালো লাগছে না। কি হয়েছে ম্যাম আপনার? এই আগে তোমাদের করোনার ইয়ে ছিল না, এখন ওই যে একটু বাইরে গেলে শরীরটা অনেক খারাপ হয়ে যায়। কালকে কলেজে গেছি, যাওয়ার পর থেকে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে আসার পর। এখন আর ভালো লাগতেছে, এই জন্য অনেক কষ্ট লাগতেছে। আচ্ছা, ওটিটিস মিডিয়া কোথায় দেখা যায়? খুব সহজ প্রশ্ন। মানে আমরা যদি শুধু জানি যে ওটিটিস মিডিয়া মানে কোথায় দেখা যায়, এটা একদমই ইজি একটা প্রশ্ন, কিন্তু তারপরে অনেকেই আমরা ভুল করেছি। কোথায় দেখা যায়? কেউ চোখে। জানি না। ধ্যাৎ, ছেলে। ওটিটিস মিডিয়া মানে কান। ওটিটিস মিডিয়া মানে কি? কান। কারণ এটা হলো কানের মধ্যকর্ণের সংক্রমণজনিত যে প্রদাহ, হ্যাঁ, মধ্যকর্ণের সংক্রমণজনিত যে প্রদাহ সেটাকে বলা হয় ওটিটিস মিডিয়া। ওটিটিস মিডিয়া হলো ম্যাম আমি তো এটাকে মনে করছিলাম যে ঘাস ফড়িং আর হলো মাছের যে চোখে যে ওটিটি থাকে না ওইটা। না, ওটা তো ওমাটিডিয়াম। ঘাসফড়িং এ যেটা দেখা যায় সেটার নাম ওমাটিডিয়াম। এই জন্য তুমি এমসিকিউ এ খারাপ করেছো। সিকিউ এ ভালোই হয়েছে, কিন্তু এমসিকিউ এ ভালো করো নাই। হ্যাঁ, আমি খাতা দেখেছি তো, এমসিকিউ অনেক খারাপ করেছো, বুঝতে পেরেছো? এমসিকিউ জি অনেক ম্যাম। খারাপ করেছো, এমসিকিউ অনেক খারাপ করেছো তুমি। সিকিউ এ যেভাবে ভালো করেছো এমসিকিউ ওভাবে খারাপ ভালো করলে মার্কস অনেক উঠে যেত। তাহলে আমরা ওটিটিস মিডিয়া হলো কানে দেখা যায় এবং এই ওটিটিস মিডিয়া হলো মধ্যকর্ণের যে সংক্রমণজনিত যে প্রদাহ সেটাকে বলা হয় ওটিটিস মিডিয়া। তাহলে মধ্যকর্ণের যে সংক্রমণজনিত প্রদাহ, হ্যাঁ, সেটাকে বলা হচ্ছে কি ওটিটিস মিডিয়া। এরপরে আমাদের আছে মধ্যকর্ণের কয়টি অংশ, মধ্যকর্ণ কয়টি অংশে বিভক্ত? হ্যাঁ, আমরা জানি তিনটা হবে। তিনটা অংশ। হ্যাঁ, মধ্যকর্ণের তিনটা অংশ। আর এই যে মধ্যকর্ণের যে তিনটা অংশ আমরা বললাম, আমরা জানি অংশগুলোর নাম। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। এটা তো অস্থি। হ্যাঁ, অস্থি আর অংশ কি এক? অস্থি না মানে কি? ম্যাম, ওই যে আবার যে বহিকর্ণ মধ্যকর্ণ আইটো অন্ত। না, এখানে শুধু স্পেসিফিক মধ্যকর্ণ বলা হয়েছে। মধ্যকর্ণের তিনটা অংশের প্রথম অংশের নাম ইউস্টেশিয়ান নালী, কর্নাস্থি আর একটা হলো ছিদ্রপথ। এই তিনটা হলো মধ্যকর্ণের অংশ। তাহলে মধ্যকর্ণের যে তিনটা অংশ আমি এখানে বললাম যে কয়টা অংশে বিভক্ত, সেই অংশের নামগুলো কি কি? ইউস্টেশিয়ান নালী, তারপরে কর্নাস্থি আর একটা হলো ছিদ্রপথ। মনে থাকবে? জি ম্যাম। আমাদের কি কি? ইউস্টেশিয়ান নালী, কর্নাস্থি আর একটা হলো ছিদ্রপথ। এই তিনটা হলো আমাদের মধ্যকর্ণের অংশ। এরপরে আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, নিঃসরণের ধরনের উপর ভিত্তি করে গ্রন্থি দুই প্রকার। আমরা জানি একটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা বহিঃক্ষরা গ্রন্থি। এখন এখানে বলা হচ্ছে যে নিঃসরণের ধরনের উপর ভিত্তি করে।
তার উপর ভিত্তি করে নিঃসরণের ধরনের উপর ভিত্তি করে গ্রন্থি কয় প্রকার? 2 প্রকার। একটা অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা বহিঃক্ষরা গ্রন্থি। উদ্দীপক প্রশ্নে কি বলা হয়েছে? উদ্দীপকের প্রথম ধরনের গ্রন্থি কোনটি? উদ্দীপকের প্রথম ধরনের গ্রন্থি কোনটি? কোনটি আমরা দেখতে পাচ্ছি? বলতে পারবো? ম্যাম পিটুইটারি। কারণ দেখো প্রশ্নটা করার সময় আমি কিন্তু একটা কাজ করেছি, এখানে যতগুলো জিনিস দেওয়া আছে কেউ কিন্তু গ্রন্থি না। গ্রন্থি? বৃক্ক কি গ্রন্থি? হার্ট গ্রন্থি? নেফ্রন কি গ্রন্থি? কোনোটাই গ্রন্থি না। কোনটা গ্রন্থি? পিটুইটারি হলো গ্রন্থি। তাহলে আমরা এটা যদি খেয়াল করি তাহলে পেরে যাব। প্রথম গ্রন্থি নিঃসৃত পদার্থকে কি বলে? পিটুইটারি গ্রন্থি থেকে যে পদার্থটা নিঃসৃত হয় তার নাম? হরমোন। তার নাম হলো হরমোন। তাহলে প্রথম গ্রন্থি নিঃসৃত পদার্থকে কি বলে? হরমোন। দেখো আমরা দেখে নিই অ্যান্সারটা ঠিক আছে কিনা। অবশ্যই উদ্দীপকের প্রথম গ্রন্থি নিঃসৃত পদার্থকে কি বলে? উদ্দীপকের প্রথম গ্রন্থি নিঃসৃত পদার্থকে বলে হরমোন। তাহলে উদ্দীপকের প্রথম গ্রন্থি নিঃসৃত পদার্থকে কি বলা হয়? হরমোন। উদ্দীপকের প্রথম গ্রন্থি নিঃসৃত পদার্থ কিভাবে দেহে ছড়ায়? হ্যাঁ, কিসের মাধ্যমে দেহে ছড়ায় আমরা জানি? আমাদের কি ম্যাম রক্তের? রক্তের মাধ্যমে। হ্যাঁ, অবশ্যই রক্তের মাধ্যমে, কারণ কখনোই হরমোন দ্বারা হরমোনের মাধ্যমে যাবে না। তারপরে এনজাইমের মাধ্যমে যাবে না, মূত্রের মাধ্যমে যাবে না। এটা হ্যাঁ, প্রথম গ্রন্থি আমরা জানি যে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থ হলো হরমোন, এবং এই হরমোনটা আমাদের সারা দেহে ছড়ায় হলো রক্তের মাধ্যমে। হরমোনটা আমাদের দেহে কিসের মাধ্যমে ছড়ায়? রক্তের মাধ্যমে। এরপরে প্রশ্ন আছে, ইমপ্লান্টেশন কোথায় হয়? ইমপ্লান্টেশন কোথায় হয়? এটা আমরা জানি যে ইমপ্লান্টেশন হয় হলো, আচ্ছা আগের অ্যান্সারটা দেখাই, ঠিক আছে? দেখা যাচ্ছে? তোমরা কি স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছ? জি ম্যাম। এরপরে দেখো, হ্যাঁ, ইমপ্লান্টেশন কোথায় হয়? ইমপ্লান্টেশন কোথায় হয় দেখো। তাহলে ইমপ্লান্টেশন কোথায় হয়? এটা হলো আমাদের ইউট্রাসে। ইমপ্লান্টেশন কোথায় হয়? ইউট্রাসে হয়। সরি, ইউট্রাস মানে হলো জরায়ুতে, ইংলিশটা বলে ফেলেছি। ইমপ্লান্টেশন কোথায় হয়? আমাদের জরায়ুতে হয়। এরপরে কোনটি মেসোডার্ম স্তর হতে উৎপন্ন হয়? আমরা জানি যে আমাদের যে ভ্রূণীয় স্তর আছে, কয়টা ভ্রূণীয় স্তর আছে আমাদের? 3টা। সেই 3টা ভ্রূণীয় স্তর আমাদের কি কি? এক্টোডার্ম, এন্ডোডার্ম আর একটা হলো মেসোডার্ম। তাহলে আমাদের যে 3টা ভ্রূণীয় স্তর আছে, সেই 3টা ভ্রূণীয় স্তর কি কি? এক্টোডার্ম, এন্ডোডার্ম আর একটা হলো মেসোডার্ম। আমরা 3টা ভ্রূণীয় স্তর দেখতে পেলাম, এবং এই যে 3টা যে আমাদের ভ্রূণীয় স্তর আছে, হ্যাঁ, এর মধ্যে এখানে দেওয়া আছে কোন স্তরটা? আমরা জানি যে আমাদের যে 3টা ভ্রূণীয় স্তর আছে, প্রত্যেকটা স্তর থেকে আমাদের অঙ্গ, কিছু কিছু অঙ্গ উৎপত্তি হয়, উৎপত্তি লাভ করে। তো আমাদের এই যে আমরা জানি যে আমাদের যে আমরা বললাম যে একটোডার্ম, এন্ডোডার্ম আর একটা মেসোডার্ম। একটোডার্ম মানে হলো বাইরের, তারপরে এন্ডো মানে ভিতরে, আমরা জানি মেসোডার্ম মানে এই দুটোর মাঝের যে স্তর একদম, সেটাকে বলা হয় মেসোডার্ম। তো আমরা এই যে মেসোডার্ম যে স্তর, এই স্তর থেকে আমাদের কোন অঙ্গ উৎপত্তি লাভ করছে দেখি। কোনটা জানি আমরা? কি পাকস্থলী, রক্তনালী? ম্যাম হৃৎপিণ্ড আর বৃক্ক। না, অবশ্যই না। আর হৃৎপিণ্ড এবং বৃক্ক কখনই আমাদের যে মাঝের লেয়ার আছে সেখান থেকে উৎপত্তি লাভ করে না, ভিতরের স্তর থেকে উৎপত্তি লাভ করে, এন্ডোডার্ম থেকে। তাহলে আমাদের হবে কোনটা? এই যে আমাদের যে জননাঙ্গ এবং যোজক কলা আছে, এই জননাঙ্গ এবং যোজক কলা, এটা হলো আমাদের মেসোডার্ম স্তর থেকে উৎপত্তি হয়। বোঝা গেছে? চুল এবং যে ফুসফুস নিচে আছে, এটা হলো আমাদের যে
একটোডার্ম যে স্তর আছে এই স্তরটা আমাদের চতুষ্পতি লাভ করে। ম্যাম আমার বই লেখা ছিল হৃৎপিণ্ড আর বৃক্ক। আরে তুমি দেখেছো, ভালো করে দেখো। জি ম্যাম, আমার এটা মনে ছিল। তোমার এটা মনে ছিল? ম্যাম আচ্ছা এর দেখো, আগে অনেক পরীক্ষা ম্যাম এরকম হয়েছিল, বাংলায় তো প্রায়ই হয়, মিলে না পরে। কেন? আমার আমার বইতে স্পষ্ট দেওয়া আছে জননতন্ত্র, জনন অঙ্গ এবং যোজক কলা ও যোজক টিস্যু মেসোডাম। এই যে আমি বই বের করে আছি এখনো, তাহলে আমার বই আর তোমার বই কি ভিন্ন নাকি? আমি তো আমার আচ্ছা বই ম্যাম, বের করে আমি দেখলাম। তাহলে পরে ছবি তুলে তাহলে ইসে দিয়ে দেবো না, মেসেঞ্জার। আচ্ছা, কিন্তু আমি তো বই নিয়ে আছি তোমাদের ইয়ারেরই বই, একদম। আমি আবার বই বের করে দেখলাম তুমি বলার পরে। এই যে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি বইয়ে। দেখো তো, দেখা যায় মেসোডার্মা স্তর দেখতে পাচ্ছ? আচ্ছা বড় করে দিই, দেখতে পাচ্ছ স্বামী? জি ম্যাম, হ্যাঁ, দেখা যায় ম্যাম। দেখা যায় না? যায় ম্যাম, দেখা যায়, সমস্যা নেই। দেখো, ওই দেখো মেসোডার্ম স্তরে কি দেওয়া আছে, দেখো জননাঙ্গ দেওয়া আছে এবং যোজক টিস্যু দেওয়া আছে, দেখেছো? আচ্ছা, এবারে এটা আমি জানিও, কিন্তু তোমার বই কেন ভুল আসলো জানি না। তোমার বই কি অনেক পুরনো নাকি? ম্যাম কিছুটা পুরানো। মানে এখন বায়োলজিক্যাল সায়েন্স অনেক চেঞ্জ হচ্ছে বাবা, আমি সবসময় তোমাদেরকে বলি তোমরা নতুন বই ইউজ করবা, ঠিক আছে? এই জন্য আমাকে প্রতিদিন তোমাদের মতো পড়ালেখা করতে হয়। অন্য সাবজেক্টের হতে এত পড়তে হয় না, কিন্তু আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়, কারণ চেঞ্জ হচ্ছে মেডিকেল সায়েন্স, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, প্রতিদিন বায়োলজিক্যাল সায়েন্সও চেঞ্জ হচ্ছে, কারণ আমাকে জানতে হবে সঠিক তথ্যটা। এখন আমরা 10 নম্বর কোশ্চেন কি আছে, জাইগোটের বিভাজনকে কি বলে? খুব সহজ, ছোটবেলা থেকেই পড়ে আসছি, কিন্তু আসলে ওইভাবে পড়া হয়নি। কি জাইগোটের বিভাজনকে কি বলে? ক্লিভেজ নাম শুনেছি, হ্যাঁ ক্লাস 8 থেকে নাম শুনে আসছি, ক্লিভেজ ক্লিভেজ। জাইগোটের বিভাজনকে কি বলে? ক্লিভেজ বলে। তাহলে জাইগোটের বিভাজনকে আমরা কি জানলাম? ক্লিভেজ জানলাম। পরীক্ষায় যদি আসে ক্লিভেজ কাকে বলে, তুমি যদি এই ডেফিনেশনটাও লিখে দাও তাও মার্কস পাবে, 1 মার্কস। জাইগোটের বিভাজনকে কি বলে? ক্লিভেজ বলে, ঠিক আছে? ম্যাম উপরের কোশ্চেনটা আরেকবার যাবে? দেখো, কোনটি মেসোডার্মার স্তর হতে উৎপন্ন হয়, দেখেছো? তাহলে দেখে জি নাও ম্যাম হয়েছে। 10 নাম্বারটা কি বললাম, যে জাইগোটের বিভাজনকে কি বলে? জাইগোটের বিভাজনকে বলা হয় ক্লিভেজ, ঠিক আছে? দেখা যাচ্ছে 11 নাম্বার প্রশ্ন। আমাদের যে যৌনবাহিত যে রোগগুলো আছে, আমরা জানি যে এখানে আমাদের 3টা রোগ আছে। কি কি রোগ আছে? এই যে সিফিলিস আছে, গনোরিয়া আছে, এইচআইভি এইডস আছে। তো আমরা যে 3টা রোগের কথা বললাম, এই সিফিলিস, গনোরিয়া, এইচআইভি এইডস, তো এখানে তোমাদের সিফিলিসের লক্ষণ যেটা, সেটা দিয়েছে যে সিফিলিসের পরবর্তী লক্ষণ কোনটি? হ্যাঁ, সিফিলিসের পরবর্তী লক্ষণ কোনটি, এটা একটু ভিতরে যেতে হয়। তাহলে এটার লক্ষণ কোনটা বলতে পারবা? আমরা চতুর্থ অধ্যায়ে পড়েছিলাম যে লসিকা, আমাদের যে লসিকা যে গ্রন্থি আছে, এই লসিকা গ্রন্থিটা এই সিফিলিসের কারণে কি হয়? ফুলে যায়। তারপর আমরা অ্যান্সারটা দেখে নেই। সিফিলিসের পরবর্তী লক্ষণ হলো লসিকা গ্রন্থি কি হয়? ফুলে যায়। হ্যাঁ, প্রথম অবস্থায় আমরা এটা না দেখলেও যখন এই ডিজিজটা একদম আমার শরীরের কাছাকাছি, তখনই দেখা যায় যে আমাদের লসিকা গ্রন্থি যেটা, সেটা হলো ফুলে যায়। বুঝেছো? হ্যাঁ, কারো রেসপন্স নেই কেন? ম্যাম বুঝতে পারছি। এরপরে আছে আমাদের পুরুষের প্রধান জননাঙ্গ কোনটি? আমরা কি জানি? এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু পুরুষের জননাঙ্গ, কিন্তু এর মধ্যে প্রধান হলো আমাদের
শুক্রাশয়। প্রধান কোনটি? শুক্রাশয়। এই প্রশ্নগুলো বাবা এইচএসসি এক্সামে আসে, এই জন্য আমাকে দিতেই হবে। দেখো নিচে একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের উদ্দীপকটা পড়ো, 13 এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। বলেছে যে বিদেশ ফেরত বজলুল সাহেবের অনেক দিন ধরে রাতে শরীরে অতিরিক্ত ঘাম ও জ্বর হচ্ছে, এছাড়া তার শরীরের ওজনও কমে যাচ্ছে এবং তার বুকের, এখানে কি লিখছি, বুকের উপরিভাগে ফুসকুড়ি উঠেছে। এখন কথা হলো, প্রশ্নটা কি আছে, ফজলুল সাহেব কোন রোগে আক্রান্ত? খুব সহজ প্রশ্ন, কারণ বিদেশ থেকে যেহেতু আসছে, কোন রোগ হতে পারে তার? তার কি সিফিলিস হয়েছে, গনোরিয়া হয়েছে, এইডস হয়েছে? অবশ্যই এইডস, কারণ এখানে যে কথাগুলো বলা আছে সবগুলো এইডস এর লক্ষণ, এবং সে অন্য কান্ট্রি থেকে আসলে সাথে সাথে এই জামটা নিয়ে আসে, তার কি হয়েছে, এইচআইভি এইডস হয়েছে। ফজলুল সাহেবের প্রতি করণীয় কি? এখানে দেখ কতগুলো করণীয় লেখা আছে, তার মধ্যে কোনটা মনে হচ্ছে তোমাদের? তার প্রতি করণীয় কাজ কোনটা? ম্যাম প্রথমটা। কারণ অবশ্যই তার প্রতি আন্তরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখতে হবে, কখনোই তাকে দৈনন্দিন কাজ থেকে বিরত রাখা যাবে না, এবং সঠিকভাবে যত্ন নিতে হবে এবং তাকে বদ্ধ করে রাখা যাবে না। কারণ এইচআইভি রোগীর যদি সঠিক ট্রিটমেন্ট হয়, সে কিন্তু এই এইচআইভি এইডস নিয়েও সে 10 বছর বেঁচে থাকতে পারে। অবশ্যই আমরা তার সঙ্গে ভালো ব্যবহার করবো, আর এইডস সমস্ত আছে রোগ, হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই তাকে আমরা, কারণ এইচআইভি এইডস যে কথা বলা আছে যে খারাপ জায়গায়, যেমন আমরা যেটা মনে করি যে পতিতালয় বা এই সমস্ত জায়গায় গেলে হবে তা না, নানা কারণে হতে পারে। কারণ কিছু অসাধু ব্যবসায়ী আছে, ধরো আমি একটা হসপিটালে গেলাম, একটা ইঞ্জেকশন দিলাম, আমার শরীরে ধরো করোনার জার্ম ছিল, ওইটা যদি আরেকজনের শরীরে ঢুকায় দেয়, অবশ্যই তার কিন্তু প্রবলেম হয়, তারপর করোনা পজিটিভ। এইচআইভি এইডস তো এই ধরনের, যে আমার শরীরে যদি এইচআইভি এইডস জীবাণু থাকে, তো আমার ওই সিরিজটা যদি আরেকজনকে দেওয়া হয়, তাহলে কিন্তু তার সাথে এটা ঢুকে গেল। তারপরে ধরো আমি কোনো কারণে আমি এইচআইভি এইডস পেশেন্ট, আমার ব্লাড কোনো অসাধু ব্যবসায়ী নিয়েছে, নিয়ে আরেকজনকে দিয়েছে, দিতেও পারে, মানুষের কোনো ভরসা নেই, আমি কিন্তু জানি না যে আমার এইচআইভি হয়েছে, বেশি অবস্থায় কাউকে ব্লাড দিলাম, কারণ যখন ব্লাড দিই কারো, তখন কিন্তু আমরা চিন্তা ভাবনা করে নিই না। এই জন্য বলা হয় যে যখন যদি কাউকে ব্লাড দেওয়ার প্রয়োজন হয়, নিজের আত্মীয় স্বজনের মধ্যেই দিবেন, কারণ তার মধ্যে ডোনার হলে ভালো হয়, কারণ ব্লাড ব্যাংক এবং বাইরের ব্লাড খুবই মারাত্মক হুমকি। কেন হুমকি? নানা ধরনের সমস্যা, কারণ কিছু কিছু মানুষ আছে তাদের কখনো ব্লাড নেওয়া যাবে না, যেমন এইচআইভি এইডস, যার শরীরে টিউমার আছে, তারপরে যার হার্টের প্রবলেম আছে, তারপরে যার ডায়াবেটিস আছে, মানে এরকম অনেক ডিজিজ যাদের আছে, তাদের ব্লাড কখনো অন্যের শরীরে পুশ করা যাবে না। কিন্তু আমরা কি করি, মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য আমাদের নিজেদের ভিতরে হয়তো ডোনার পাওয়া যায় না, তখন বাইরে থেকে নিয়ে গেছি, সেটা আলাদা, কিন্তু সুযোগ থাকতে কখনোই আমরা বাইরে থেকে ব্লাড নিব না, কারণ কিছু কিছু ডিজিজ আছে সেগুলো এই মাধ্যমে ছড়ায়। কারণ আমরা একটু আগে দেখলাম যে আমাদের শরীরের মধ্যে থেকে হরমোন তৈরি হচ্ছে, সেই হরমোন আমাদের সারা দিন যাচ্ছে রক্তের মাধ্যমে, তাহলে রক্তটা আমাদের কি করছে, সারা দেহে চলাচল করছে। যাই হোক, আমরা তাহলে এই জন্য আমরা এইচআইভি যে পেশেন্ট পাবো, অবশ্যই জানি যদি ওনার এইচআইভি হয়েছে, আমরা অবশ্যই তাকে ঘৃণা করবো না, তাকে অবশ্যই ভালোবাসা দিব, আমাদের একজন মানুষ করবো, সদস্য মানুষ মনে করবো, তাকে বেঁচে থাকার জন্য উদ্বুদ্ধ করবো, কারণ এই পৃথিবীতে বাঁচতে হলে মানুষ সমাজ ছাড়া কখনো বাঁচতে পারে না। কারণ মানুষ তো সামাজিক জীব, ঠিক আছে? এরপরে আচ্ছা ওই আছে, এটা একটা প্রশ্ন যে ডিম্বাণু এবং শুক্রাণুকে একসঙ্গে কি বলা হয়? হ্যাঁ, খুব ইজি প্রশ্ন, ম্যাম একটু কায়দা করে দিয়েছি। যে ডিম্বাণু এবং শুক্রাণুকে একসঙ্গে কি বলা হয়, তুমি বলো তো, জানো? গ্যামেট। গ্যামেট। কারণ ডিম্বাণুর পরিচয় সে একটা গ্যামেট, শুক্রাণুর পরিচয় সে একটা গ্যামেট।
এমনি একটু কায়দা করে কোশ্চেনটা দিয়েছি। কি বলা হয়, বলা। তাহলে এমসিকিউ কোশ্চেনে কোনো সমস্যা আছে কারো অ্যান্সারে বা কোনো কিছুতে? হ্যাঁ, মানে আর একটু ভালো করা উচিত ছিল, কোশ্চেনটা এত কঠিন হয় না। হ্যাঁ, তোমরা করেছো মোটামুটি, কিন্তু আর একটু ভালো করলে ভালো হতো। এরপরে তোমাদের যে কোশ্চেন দিয়েছে, একটি প্রক্রিয়া যার মাধ্যমে সচল জননকোষ সৃষ্টি হয়, একটি প্রক্রিয়া যার মাধ্যমে সচল জননকোষ সৃষ্টি হয়। যৌন জননকোষ প্রাণীদের জন্য এ ও বি। ম্যাম আপনার কথাটা ক্লিয়ার বোঝা যায় না। আচ্ছা, আমি তো যে পিসি সামনেও যখন হই তখন তোমরা শুনতে পাও না, আর আমি পিসি দিকে তো দেখে বলছি। আচ্ছা ঠিক, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি ম্যাম। পিসির সামনে যখন তাকাই তখন আছে পিসিটা আমি দেখতে। তোমাদের প্রশ্নটা কি ছিল যে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়, জনন কোষ সচল জনন কোষ সৃষ্টি। দেখো এই কথাটা বুঝতে হবে, একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি হচ্ছে, সচল জনন কোষ সৃষ্টি হচ্ছে। এই সচল কথাটা মনে রাখতে হবে। আর বি একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি হচ্ছে, নিশ্চল জনন কোষ সৃষ্টি হচ্ছে। এই সচল এবং নিশ্চল যদি বোঝো তাহলে এ এবং বি দুটোই তুমি আইডেন্টিফাই করতে পারবে। সচল এবং নিশ্চল বুঝলে তুমি এ এবং বি দুটোই কি করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। ঠিক আছে, আমরা কথা বুঝেছি। এবং তোমাদের কি আছে, যৌন জননক্ষম প্রাণীদের জন্য এ ও বি প্রক্রিয়া অপরিহার্য। দেখো তোমাদের প্রথম প্রশ্ন দেওয়া হচ্ছে কর্টিক স্নায়ু কি, ক নাম্বার। কর্টিক স্নায়ু কি? কি হয়, মস্তিষ্ক থেকে এগুলো উৎপত্তি লাভ করে এবং করটির যে ছিদ্রপথ আছে এটা দিয়ে বেরিয়ে দেহের বিভিন্ন অংশে যায়, তাদেরকে কি বলে, করটিক স্নায়ু বলে। আমাদের কত জোড়া করটিক স্নায়ু আছে আমাদের দেহে? 12 জোড়া। 12 জোড়া আমাদের করটিক স্নায়ু আছে। তো আমরা একটা করটিক স্নায়ু জানলাম। এরপর মেনিনজাইটিস কি বলো, মেনিনজাইটিস কি? হ্যাঁ, ম্যাম ওই যে কারণ ডুরোমেটার আর পায়ামেটার, এই মানে আর হলো আর্কানয়েড মেটার, এই তিনটা ঝিল্লি মিলে যে সমগ্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বেষ্টিত থাকে, তাদের কি এগুলোকে আর কি মেনিনজাইটিস বলে। মেনিনজাইটিস বলে। ভেরি গুড আমি। হ্যাঁ, তাহলে আমরা মেনিনজাইটিস কি আমরা জানলাম। এরপরে আছে হলো আমাদের কি, আমাদের পরে কোশ্চেন কি, আমাদের ক নাম্বার কোশ্চেন আছে, উদ্দীপকে উল্লেখিত এই প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত কোন প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করো। এখন উদ্দীপকে উল্লেখিত এই প্রক্রিয়াটা কি আমাকে বলো। মানে এখানে খুব সুন্দর করে বলা আছে, একটি প্রক্রিয়া যার মাধ্যমে নিশ্চল জননকোষ সৃষ্টি, না সচল, কোনটা? একটি প্রক্রিয়া যার মাধ্যমে, কি স্ক্রিনে আমরা দেখতেছি না, আমি ভুল বললাম তাও কেউ বলো না। একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি হয়, সচল জননকোষ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়, সচল জননকোষ সৃষ্টি হয়। তাহলে এই প্রক্রিয়াটা কি? ম্যাম স্পারমাটোজেনেসিস। স্পারম্যাটোজেনেসিস। কারণ আমরা জানি যে হলো স্পারম্যাটোজেনেসিস প্রক্রিয়া কি তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়। আর কারণ শুক্রাণু তৈরি প্রক্রিয়াকেই বলা হচ্ছে কি, স্পারম্যাটোজেনেসিস। শুক্রাণু তৈরি প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, স্পারম্যাটোজেনেসিস। তাহলে এই যে শুক্রাণু যে তৈরি যে প্রক্রিয়া সেটা হলো স্পারম্যাটোজেনেসিস। আর শুক্রাণুগুলো সবসময় কি হয়, সচল থাকে। তারা কি হয়, সচল। এখানে কি বলা হয়েছে যে সচল জননকোষ সৃষ্টি হয় এই প্রক্রিয়ায়। তাহলে সচল যে জননকোষ সৃষ্টি হচ্ছে, এখানে কি তৈরি হচ্ছে, শুক্রাণু যে শুক্রাণু তৈরি হচ্ছে। আর তাহলে এখানে প্রশ্ন বলা হয়েছে কি, আমাদের এই প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তাহলে আমরা যখন এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করব তখন আমরা নিজেরাই বললাম যে আমার এখানে কোন প্রক্রিয়া, স্পারম্যাটোজেনেসিস। তাহলে আমি যদি খালি লিখিত উদ্দীপকে উল্লেখিত
এর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম কি? স্পারম্যাটোজেনেসিস। তাহলে কিন্তু আমি একটা নাম্বার পেরে গেছি। আর এই যে স্পারম্যাটোজেনেসিস যে প্রক্রিয়া আছে, এই স্পারম্যাটোজেনেসিস প্রক্রিয়াটা কয়টা ধাপে সম্পূর্ণ হয়? 4টা ধাপে সম্পূর্ণ হয়। কয়টা ধাপে সম্পূর্ণ হয়? 4টি ধাপে সম্পূর্ণ হয়। সেই 4টা ধাপ কি কি? সংখ্যা বৃদ্ধি পর্যায়, পরিবর্ধন পর্যায়, পূর্ণতা প্রাপ্তি পর্যায়, আর একটা হলো স্পারমিওজেনেসিস। তাহলে আমরা এই যে আমাদের যে স্পারম্যাটোজেনেসিস আমরা জানলাম যে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হলো স্পারম্যাটোজেনেসিস। আর এই যে স্পারম্যাটোজেনেসিস যে আছে, এই স্পারম্যাটোজেনেসিস কয়টা ধাপে সম্পূর্ণ হয়? 4টা ধাপে সম্পূর্ণ হয়। সেই 4টা ধাপ কি কি? ফার্স্ট আমরা জানি যে সংখ্যা বৃদ্ধি পর্যায়, এরপর আছে হলো পরিবর্ধন পর্যায়, পূর্ণতা প্রাপ্তি পর্যায়, আর একটা হলো স্পারমিওজেনেসিস। মনে পড়েছে আমাদের? তাহলে আমরা ফার্স্ট যখন বললাম যে আমাদের যে স্পারম্যাটোজেনেসিস আছে, এই স্পারম্যাটোজেনেসিসটা যে 4টা ধাপে সম্পূর্ণ হচ্ছে, এই 4টা ধাপের মধ্যে আমাদের ফার্স্ট ধাপ হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়। সংখ্যা বৃদ্ধি পর্যায়ে আমরা দেখবো যে এখানে যে শুক্রাণুর যে নালিকাগুলো আছে, এই নালিকার যে কোষগুলো আছে সেগুলো কোন প্রক্রিয়ায় বিভাজিত হবে? আমরা জানি যে কোষ বিভাজন আমাদের 3 ধরনের, তাই না? মাটোসিস, অ্যামাটোসিস, মার্টোসিস, আর একটা মায়োসিস। প্রথমে কি হবে? সংখ্যা বৃদ্ধি পর্যায়ে দেখবো যে তারা মার্টোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। তখন কত সংখ্যক থাকবে? ট্রয়জেন সংখ্যক থাকবে, হ্যাঁ, ডিপ্লয়েড থাকবে। পরবর্তীতে তারা কি হবে? পরিবর্ধন পর্যায়ে গিয়ে আমরা দেখবো যে সেখানে তারা কি করবে? খাবার গ্রহণ করবে এবং তারা বড় হবে। বড় হওয়ার পর তখন কি করবে? ক্রোমোজোম গুলো তখন তাদের এই যে মাল্টিসিস বিভাজন যে প্রসেস হলো, প্রক্রিয়া বিভাজিত হলো, ওখানে গিয়ে আমরা দেখবো পরবর্তীতে কি হবে? মিওসিস প্রক্রিয়া আবার বিভাজিত হবে। যখন মিওসিস প্রক্রিয়া বিভাজিত হবে তখন আমরা দেখলাম যে তারা কি হয়ে যাবে? হ্যাপ্লয়েড সংখ্যক হয়ে যাবে। এবং হ্যাপ্লয়েড সংখ্যক হয়ে যাওয়ার পর তারা কি করবে? পূর্ণতা প্রাপ্তি পর্যায়ে যখন যাবে তখন তারা কি করবে? তখন তারা হলো আবার কি করবে? মিওসিস বিভাজন করবে। বিভাজনের ফলে আবার তারা হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম তৈরি করবে এবং তৈরি করার ফলে সেখান থেকে কি হবে? স্পারম্যাটিড তৈরি হবে। এবং এই যে স্পারম্যাটিড গুলো হবে, এই স্পারম্যাটিড গুলোর পরিবর্তন ঘটে তারা পরবর্তীতে কিসে পরিণত হবে? তারা হলো সচল শুক্রাণুতে পরিণত হবে। এবং যখন সচল শুক্রাণুতে পরিণত হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে স্পারমিওজেনেসিস। এইভাবে 4টা ধাপ সম্পূর্ণ। আমরা কি এইভাবে লিখেছি? এই ম্যাম প্রশ্নটা আমরা, এখানে কি ছবি আঁকতে হতো? হ্যাঁ অবশ্যই, কারণ তুমি প্রসেসটা দেখাতে হবে না? আর ম্যামও যখন পড়িয়েছিল তখন কিন্তু প্রসেসটা তোমাকে দেখাইছিল। দেখাইছিল কিনা মনে আছে? আমি ম্যাম ম্যাম, এখানে তো ছবি আঁকা সম্ভবই না, অনেক সময় লেগে যাবে। কেন? 3-4টা বর্ণনা লিখতে তোমার অনেক সময় লাগে? আর এই ছবি কি এত কঠিন? খালি জাস্ট প্রথমে একটা জায়গা তৈরি করে তারপরে এখানে ডিপ্লয়েড দিয়ে দিবা, তারপরে শা করে দুটো টান দিয়ে ওখানে মাল্টিসিস বিভাজন হলো, হওয়ার পরে হ্যাপ্লয়েড হয়ে গেল। তারপরে হ্যাপ্লয়েডের দুটো টান দিবা, দিয়ে এন এন লিখে দিবা, গেল। তারপরে আবার টান দিবা, টান দিয়ে মাল্টিসিস বিভাজন শুরু হয়ে গেল, হ্যাপ্লয়েড হয়ে গেল। তারপরে দুটো, একটা থেকে দুটো তৈরি হলো, আবার আরেকটা থেকে দুটো তৈরি হলো, হ্যাপ্লয়েড হয়ে গেল। এরপরে এখান থেকে কি হলো? তারা স্পারম্যাটিড তৈরি করলো। তারপরে স্পারম্যাটিড থেকে শুক্রাণু তৈরি হলো। হ্যাঁ, মানে তাহলে ম্যাম এত, যে সংখ্যাটা বৃদ্ধি হইতেছে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, জাস্ট এতটুকু দিলেই হবে? হ্যাঁ, তোমার জাস্ট হলো ইয়েটা, প্রসেসটা দেওয়া, দেখাতে হবে তো। না দেখালে তুমি তো হবে না, এটা দেখাতে হবে বাবা। ঠিক আছে? এরপর আমাদের, তাহলে 3 নাম্বার কোশ্চেনটা সবাই বুঝেছো? খালি স্বামী রেসপন্স করছে, মেয়েরা, সুরভি, উর্মি। উর্মি জয়েন করেছো না? কে জয়েন করেছো যেন? সুরভি আর কে? মেয়েদের মধ্যে 2জন জয়েন করেছে। আরেকটা কে জয়েন করেছো? কথা নেই কেন? কথা কেন নেই বাবা? আচ্ছা, অন্যরা রেসপন্স করো না কেন? তাহলে আমরা 3 নাম্বার কোশ্চেন বুঝেছি সবাই? নাম্বার কোশ্চেনটা বুঝেছি? হ্যাঁ, নাম্বার জি ম্যাম। কোশ্চেন ক্লিয়ার? আচ্ছা, এখন ঘতে চলে যাই। নাম্বার কোশ্চেন খুবই সহজ ছিল, এটা বানাও লেখা যায়।
উদ্দীপকে উল্লেখিত শেষ বাক্যটা বিশ্লেষণ করো। শেষ বাক্যটা কি আছে তোমরা পড়ে শোনাও তো। এই তোমরা তো দেখতে পাচ্ছ স্ক্রিনে, বলো লাস্ট লাইন কি আছে। এই ম্যাম আমরা এই কি যে লাস্ট লাইন আছে, যৌন জননক্ষম প্রাণীদের জন্য এ ও বি প্রক্রিয়া অপরিহার্য, এটা তাহলে বিশ্লেষণ যে করতে দেখো দিচ্ছে। এটা কি বানায় লেখা যায়, তাহলে এই প্রশ্নটা অনেকেই টাচ করেনি কেন, অনেকেই টাচ করে না। এটা তো খুবই ইজি একটা প্রশ্ন, ইজি কিনা বলো। কারণ এই যে আমাদের যে জনন কাজ সম্পূর্ণ হয় আমাদের এটা তো আসলে আমাদের কি হয়, আমাদের অবশ্যই যৌন জনন হয় তাই না। শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া কখন এটা কি আমাদের খুবই মানে কি বলবো, যে আমাদের জননের জন্য এটা খুবই অপরিহার্য, না হলে কি আমাদের বংশবৃদ্ধি হবে। হ্যাঁ, শুক্রাণু এবং ডিম্বাণু মিলন ছাড়া। এইটা এই প্রক্রিয়াটা এটা একটু বানায় সুন্দর করে লেখা যায় কিন্তু, শুক্রাণু এবং ডিম্বাণু দিয়ে এটা অনেকেই লিখে নাই কেন আমি বুঝলাম না, আমি এত ইজি করে দিলাম কোশ্চেন। তাহলে আমরা কোশ্চেন বুঝেছি, সিকিউ কোশ্চেন বুঝেছি সবাই। ম্যাম এটার অ্যান্সারটা কি কি হবে? এটা ওই যে গ্যামেটোজেনেসিস ওইটা? গ্যামেটোজেনেসিসের যে তাৎপর্যটা এটা লিখে দিলেই হবে, কারণ গ্যামেটোজেনেসিসের তাৎপর্য মানে তো শুক্রাণু এবং ডিম্বাণু থাকা, ঠিক কিনা বলো। কারণ গ্যামেটোজেনেসিস মানে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরির প্রক্রিয়া তাই না, আলাদা আলাদা, যে শুক্রাণু তৈরির প্রক্রিয়া স্পারম্যাটোজেনেসিস আর ডিম্বাণু তৈরির প্রক্রিয়া কি ওজেনেসিস, এই তো, কিন্তু একই কথাই তো, সেম না বলো, সেম কিনা। জি ম্যাম। তাহলে এখানে আমাদের দেখো লেখা আছে কিভাবে কি তৈরি হয় এবং তোমরা এটা এই জিনিসটা কিছুটা বানালেও লেখা আছে। যাই হোক, তাহলে আমাদের মোটামুটি প্রশ্ন আমি যে সলভ করলাম, আমরা প্রশ্ন পারবো তো। এই প্রশ্নটা কিন্তু টেস্টের প্রশ্ন, আমাদের যদি সামনাসামনি পরীক্ষা হতো তাহলে আরো প্রশ্ন দিতাম, আমরা আরো প্রশ্ন করতাম। তো কোশ্চেনটা কিন্তু আসলে অনেক চিন্তা করে করতে হয়েছে যেহেতু টেস্টের। তোমাদের এখানে যে এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে এর মধ্যে আশা করি যে তোমরা এইচএসসি তে অবশ্যই কমন পাবে কিছু, এবং সিকিউ যে কোশ্চেনটা আমি করেছি এখান থেকেও তোমরা এইচএসসি তে কমন পাবে। এই একটা কোশ্চেন কি, তাহলে কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট তোমাদের বুঝতে পারছো গুরুত্বটা, কোশ্চেনের গুরুত্বটা বোঝা গেছে, কোশ্চেনের গুরুত্বটা বুঝেছি আমরা। জি ম্যাম। কোশ্চেনটা খুব ভালো করে আমাদের পড়তে হবে, আমরা অবশ্যই কোশ্চেনটা ভালো করে পড়ব, তাহলে কোশ্চেনটা আমরা ভালো করে অবশ্যই শিখবো। কোশ্চেন সম্পর্কে কারো কোনো কথা আছে বলো, কারো কোনো প্রশ্ন আছে কোশ্চেন সম্পর্কে, ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। বলো বলো। ম্যাম গ নাম্বারে ওই যে ছবি দিয়ে বলে না, ওই যে এর কাঠনিক চিত্র সহকারে প্রকাশ করো, সেই ক্ষেত্রে তো আমরা ছবিটা দিই। তো ধাপের ক্ষেত্রেও কি এখন থেকে ছবি দিতে হবে? এখানে কিন্তু আসলে ধাপ তো আমি উল্লেখ করি নাই, বলেছি আমি কি বলেছি, এই প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। আর এই প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে গেলে অবশ্যই ধাপে যদি ছবি থাকে অবশ্যই দিতে হবে, কারণ ছবিটা তোমার হলো অবশ্যই তোমার বর্ণনা রিলেটেড, ঠিক কিনা বলো। কারণ এই ছবিটা কিন্তু পুরোটাই তোমার বর্ণনার সঙ্গে মিল আছে, এখানে ছবি দেওয়া আরো ম্যান্ডেটরি, বুঝছো। আর কিছু, আর কারো কোনো কথা নাই, আমি ধরে নেবো কারো কোনো প্রশ্ন নাই, কিছু নেই। আচ্ছা, এখন আমরা আমরা আসলে তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা কোন অধ্যায় পড়তেছিলাম বলো তো তোমরা, আমরা কোন অধ্যায় পড়ছিলাম, প্রি টেস্টের আগে আমরা কোন অধ্যায় পড়ছিলাম কারোর মনে নেই, কোন অধ্যায় পড়ছিলাম আমরা, হ্যাঁ আমরা কোন অধ্যায় পড়ছিলাম, এই মনে নেই আমাদের,
দশম অধ্যায় পড়ছিলাম, মনে আছে? ম্যাম ওই যে মানবদের প্রতিরক্ষা ইউনিটি। হ্যাঁ, আমরা দশম অধ্যায়ে যে আমাদের যে মানবদেহের যে প্রতিরক্ষা বা ইমিউনিটি যে আছে, আমরা এই ইমিউনিটি পড়ছিলাম। আমরা ইমিউনিটি যে পড়ছিলাম, আচ্ছা আমি এখন ইয়েটা বন্ধ করে দিলাম, স্ক্রিন শেয়ার, কারণ আমার তো আর স্ক্রিন শেয়ার দরকার। তাহলে আমরা যে মানবদেহের ইমিউনিটি যে আমরা পড়ছিলাম, যে মানবদেহের যে প্রতিরক্ষা, এখানে প্রতিরক্ষার আমরা যে স্তরগুলো আছে তিনটা, আমরা এই তিনটা স্তর কিন্তু পড়েছিলাম, মনে আছে? আমরা অধ্যায় 10 পড়ছিলাম, অধ্যায় 10। অধ্যায় 10 এর নাম তো আমরা জানি, যে মানবদেহের প্রতিরক্ষা বা কি, ইমিউনিটি। তো আমরা মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি পড়তে গিয়ে আমরা কিন্তু আমাদের যে প্রতিরক্ষা স্তর আছে এবং দেহের প্রতিরক্ষায় ত্বকের যে ভূমিকা, আমরা এই পর্যন্ত কিন্তু পড়েছিলাম, দেহের প্রতিরক্ষায় ত্বকের যে ভূমিকা। দেহের প্রতিরক্ষায় ত্বকের যে ভূমিকা আমরা এটা পড়েছিলাম। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাক নালী অ্যাসিড এবং এনজাইম ভূমিকা প্রথম প্রতিরক্ষার যে স্তর, এটাও কিন্তু পড়েছিলাম। এখন আমরা যেটা পড়বো খুবই ইম্পর্টেন্ট, এটা পড়েছিলাম কিনা, খাদ্যদ্রব্যে ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাম ওই পরিপাক। হ্যাঁ বলো, সামি বলো, সামি, সামি বলো। আচ্ছা তোমাদের আগে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দে, অনেকে চলে যাচ্ছে, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দে। তোমাদের অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়ে দিয়েছি। তো আমরা যেটা হলো দশম অধ্যায়ের, স্বামী তুমি কি বলছিলা যেন, স্বামী, স্বামী, ম্যাম স্বামী আমরা ওই যে তৃতীয় প্রতিরক্ষা স্তর পর্যন্ত হয়েছিল। তৃতীয় প্রতিরক্ষা স্তর পর্যন্ত, তাই না? তৃতীয় প্রতিরক্ষা জি স্তর ম্যাম, পর্যন্ত পড়ার ত্বকের পরে তুমি ভূমিকা ওই পর্যন্ত যায়। ত্বকের ভূমিকা জানি আমাদের। আচ্ছা, না। তাহলে আমাদের যে দেহের প্রতিরক্ষা ত্বকের ভূমিকা বা প্রথম প্রতিরক্ষা, ত্বক তো আমরা জানি যে আমাদের ত্বকটা হলো প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে, তাই না? আমরা এটা কিন্তু জেনে এসেছি, ঠিক কিনা বলো? আমাদের ত্বক কি প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে, এবং আমাদের ত্বক যে প্রথম প্রতিরক্ষা স্তরের মধ্যে, আমরা জানি যে আমাদের প্রথমে দরকার যেটা ইমিউনিটি গড়ে তুলতে গেলে আমাদের শরীরের জীবাণু প্রবেশে বাধা প্রদান করতে হবে। হ্যাঁ, আমাদের একটা শরীরের বাইরে একটা প্রোটেকশন কেয়ার ইউনিট গড়ে তুলতে হবে। তো আমাদের যে প্রোটেকশন কেয়ার ইউনিট আছে, এখানে এই প্রতিবন্ধক আমাদের এ কাজে প্রথম প্রতিবন্ধক স্তর হিসেবে কাজ করে আমাদের ত্বক। প্রথম প্রতিরক্ষা স্তর, প্রতিবন্ধক স্তর হিসেবে কে কাজ করে? আমাদের ত্বক। এবং আমাদের যে ত্বক আছে, এই ত্বক আমাদের আমরা জানি যে প্রথম সারির যে প্রতিরক্ষা স্তর, এটার মধ্যে এটা পড়ে, কারণ ম্যাম, প্রথমে সে ভূমিকা পালন করছে এবং একটা নন স্পেসিফিক একটা স্তর। বলো। ম্যাম আইটা ক্লাসের টাইম হয়ে গেছে। হ্যাঁ, এই যে ছেড়ে দেবো এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম।